আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের বিষয়ের মধ্যে আজকে আমরা শুধুমাত্র ডিএনএ সংক্রান্ত বা ডিএনএ সম্পর্কে পড়ব, ঠিক আছে? তো ফার্স্টেই আমাদের এই বিষয়টা জানতে হবে ডিএনএ কি, কোথায় থাকে, ঠিক আছে? তো আমরা জানি প্রত্যেকটি কোষের মধ্যে নিউক্লিয়াস অবস্থিত এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাগুলো বেশ কিছু ক্রোমাটিন, তন্তু এবং প্রোটিন নিয়ে গঠিত হয় এবং সেটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমরা যখন ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমরা দেখি বেশ কিছু তন্তু থাকছে এবং সেগুলো ক্রোম্যাটিন তন্তু বা ক্রোমাটিড বলা হয়ে থাকে। তো এই ক্রোম্যাটিডের মধ্যে এই ডিএনএ থাকছে, ঠিক আছে? এবার আমরা নিউক্লিক অ্যাসিড বলছি। তো নিউক্লিক অ্যাসিড কি কি হয়? হয় দুটো, একটা হচ্ছে ডিএনএ, আমি না কারোর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, ঠিক আছে? তো ডিএনএ এবং আরএনএ তো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানটা কি? নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানটা হচ্ছে নিউক্লিওটাইড। তো প্রথমেই চলে আসি নিউক্লিওটাইডে। তো নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত হয়? নিউক্লিওটাইড নিউক্লিওটাইড তিনটে উপাদান নিয়ে গঠিত হয়। একটা হয় পেন্টোজ শর্করা, এছাড়া থাকে ফসফরিক অ্যাসিড, আর থাকে নাইট্রোজেন বেস। তো এটা হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে? পেন্টোজ শর্করা কি থাকে? দেখা যায় পেন্টোজ শর্করা দুটো, একটা রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এই ডিঅক্সি রাইবোজটাই কিন্তু ডিএনএ এর মধ্যে থাকছে, আর রাইবোজ সুগারটা কোথায় থাকে? আরএনএ এর মধ্যে থাকে, ঠিক আছে? তো এই ডিঅক্সি রাইবোজ সুগারটাকে দেখতে কেমন হয়? এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, যেখানে কার্বন কটা থাকছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে? এক্ষেত্রে দেখা যায় কি 3 নম্বর যে কার্বন তার মধ্যে শুধুমাত্র দুদিকে একটা একটা করে হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন থাকে না। রাইবোজের ক্ষেত্রে কি হয়? এখানে এই অক্সিজেনটা রয়েছে এবং ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এই অক্সিজেনটা এখানে থাকছে না। তো এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করার স্ট্রাকচার, ঠিক আছে? এছাড়া ফসফরিক অ্যাসিড কি? H3PO4। এছাড়া থাকছে নাইট্রোজেন বেস। এবার এই যে নাইট্রোজেন বেস দেখলাম, এই নাইট্রোজেন বেস হয় দুই প্রকারের, একটা হয় পিউরিন আর একটা হয় পিরিমিডিন। পিউরিন কি কি? পিউরিনের মধ্যে থাকে একটা অ্যাডিনিন, এছাড়া আর একটা থাকে হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে কি কি থাকে? পিরিমিডিনের মধ্যে থাকে হচ্ছে থাইমিন, সাইটোসিন। এটা কোন ক্ষেত্রে থাকে? থাইমিন আর সাইটোসিন থাকে হচ্ছে ডিএনএর ক্ষেত্রে, এবং পিরিমিডিনটা সাইটোসিন এবং থাইমিনের জায়গায় কি থাকে? ইউরাসিল। সেটা কোথায় থাকে? আরএনএ এর ক্ষেত্রে। তার মানে এটা একটা জিনিস আমরা জানলাম যে পিরিমিডিনে থাইমিন সাইটোসিন থাকছে কোথায়? ডিএনএতে, আর সাইটোসিন ইউরাসিল থাকছে আরএনএতে। তার মানে ডিএনএতে থাইমিন আর সেই জায়গায় আরএনএতে সেটা কোথায় থাকে? ইউরাসিল থাকে। এটা হলো, এইটা হচ্ছে নিউক্লিওটাইড বিষয়টা আমরা বুঝলাম। এরপরে এখানে আমাদের আরেকটা জিনিস, একটা টার্ম আসে, যেটা হচ্ছে নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইডে কি থাকে? নিউক্লিওসাইডের মধ্যে আমরা দেখি ফসফরিক অ্যাসিডটা কিন্তু থাকছে না। তার মানে আমরা নিউক্লিওসাইড বলতে কি বলতে পারি? নিউক্লিওসাইড বলতে আমরা বলতে পারি পেন্টোজ শর্করা, মানে পেন্টোজ সুগার থাকে, আর কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। এক্ষেত্রে কিন্তু ফসফরিক অ্যাসিডটা থাকছে না। তার মানে বলা যেতে পারে নিউক্লিওটাইড, তার মানে কি? নিউক্লিওটাইড সমান সমান আমরা বলতে পারি নিউক্লিওসাইড
নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইডে কি কি থাকে? পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, আর তার সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে হয়ে গেল কি? নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিওটাইডটা কেন পড়ছিলাম? কারণ নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একদম একক, মানে গঠনগত একক হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এবার আমরা ডিএনএ স্ট্রাকচারটা পড়ব। তো ডিএনএ স্ট্রাকচারটা কে প্রবর্তন করেছিলেন? ওয়াটসন এবং ক্রিক। এবং এনারা কিন্তু এই ডিএনএ স্ট্রাকচারটা আবিষ্কারের জন্য তারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আমরা দেখলাম যে পেন্টোজ, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস থাকছে। তো এরা কিভাবে নিজেদের মধ্যে বন্ড তৈরি করে? আমরা দেখি ডিএনএ একটা হেলিক্স মডেল পাওয়া যায়। ঠিক আছে, তো হেলিক্স মডেলটা কেমন হয়? আমরা যে কোনো ছবিতে যখনই আমরা দেখি এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেসগুলো কি কি? বেশ, আমি এটা ধরলাম অ্যাডিনিন, এটাকে আমি অ্যাডিনিন বলে লিখলাম। আর এইটা হচ্ছে তার ঠিক পরিপূরক বেস, তার নাম হচ্ছে থাইমিন। নেক্সট আমি আর একটা সিম্বল দিয়ে আঁকছি, এটা হচ্ছে গুয়ানিন, আর তার ঠিক পরিপূরক বেস সাইটোসিন। তাহলে এখানে আমি লিখব গুয়ানিন, সাইটোসিন। তো এইভাবে আমি বেশ কটা এঁকে নিই। অ্যাডিনিন এবং থাইমিন নিজেদের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, আর গুয়ানিন, সাইটোসিন নিজেদের মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। এবার এই যে স্ট্রাকচারগুলো আমি আঁকলাম, সেখানে আমরা দেখছি পরিপূরক স্ট্রাকচার। পরিপূরক স্ট্রাকচার কেমন? যেমন এটা হচ্ছে গুয়ানিন, তার ঠিক পরিপূরক স্ট্রাকচার কিন্তু এটা সাইটোসিন। তার কারণ হচ্ছে এদের মধ্যেই কিন্তু বন্ধনটা তৈরি হচ্ছে। যেমন একটা নির্দিষ্ট চাবি একটি নির্দিষ্ট তালাকে খুলতে পারে, বা একটি পার্টিকুলার নির্দিষ্ট চাবি একটি নির্দিষ্ট তালার জন্যই থাকে, সেরকমভাবে এই বেসগুলোও কিন্তু পরস্পর পরিপূরক হয়ে থাকে। এখানে অ্যাডিনিন আর গুয়ানিন, এগুলো কি? অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। তাহলে অ্যাডিনিন গুয়ানিনে দেখো পিউরিন বেস, আর উল্টো দিকে থাইমিন আর সাইটোসিন কি? পিরিমিডিন বেস। তার মানে দেখা যাচ্ছে পিউরিনের একটি বেসের সঙ্গে পিরিমিডিনের বেস কিন্তু নিজেদের মধ্যে বন্ধন তৈরি করছে। এবং কি বন্ধন এই দুটো? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এবার এই লাস্ট অংশটা কমপ্লিট করি। তো এরকমভাবে আরও 5টি কিন্তু যে পিউরিন পিরিমিডিন বন্ধন এখানেও বর্তমান থাকছে। এই পুরোটার দৈর্ঘ্য কত হয়, দূরত্ব কত হয়? 34 অ্যামস্ট্রম। এবং প্রত্যেকটা এই যে পুরো একটি প্যাচ, এখানে আমরা দেখছি 10টা কিন্তু বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে নাইট্রোজেন বেসগুলো কটা থাকছে? 10টা থাকছে। তার মানে প্রত্যেকটার মধ্যে দূরত্ব কত হচ্ছে? 3.4 অ্যামস্ট্রম করে। এবং এই দুটোর মধ্যেকার দূরত্ব 20 অ্যামস্ট্রম থাকে। ঠিক আছে, দুটো এগুলো কি? দুটো তন্তু, যার একটা অংশকে যদি আমি 5' এন্ড ধরা হয়, তার ঠিক অপর প্রান্তটাকে আমরা কি ধরি? 3' এন্ড।
আর যদি এটাকে 3 প্রাইম এন্ড ধরি অপর প্রান্তটাকে 5 প্রাইম। তো এখানে কি থাকছে, এখানে সুগার এবং ফসফেট মানে ফসফরিক অ্যাসিড এরা কিন্তু পরস্পরের সাথে বন্ড করছে। তো এরা কিভাবে বন্ড করে বা কিভাবে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় সেটা পরবর্তী অংশটাতে আমরা পড়ব। তো ফার্স্টেই চলে আসি কিভাবে বন্ধনটা গঠন করছে। তো একটা দেখলাম পেন্টোজ সুগার থাকছে, যেখানে আমরা ডিঅক্সিরাইবোজ নিয়ে কাজ করব, কারণ ডিএনএ আমরা পড়ছি, এবং ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারগুলো একবার একটু জেনে নেব যে প্রত্যেকটা স্ট্রাকচার কেমন হয়, কেমন দেখতে হয় এদেরকে। তো প্রথমেই আসি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। তার মানে মাঝখানে একটা ফসফরাস থাকছে এবং OH OH OH, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। এছাড়া থাকছে পেন্টোজ সুগার। এখানে আমাদের পেন্টোজ সুগার কোনটা, আমরা যেহেতু ডিএনএ পড়ছি তাই আমরা ডিঅক্সিরাইবোজ যে সুগারটা রয়েছে সেটা সম্পর্কে। তো আমি আগেও একটা ছবি এঁকেছিলাম, তাও আর একটা ছবি আঁকছি। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের সাথে একটা OH রয়েছে, এখানে 3 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু আমরা দেখছি OH থাকছে, আর এখানে 2 নম্বরে থাকে না, ঠিক আছে। এরপরে আসছি যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে। নাইট্রোজেন বেসগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটার এখানে বর্ণনা কিন্তু দেওয়া আছে। এখানে একটা বৈশিষ্ট্য দেখা যায় যে পিউরিনের মধ্যে কি কি থাকছে? পিউরিনের মধ্যে থাকছে অ্যাডিনিন আর থাকছে গুয়ানিন। তো প্রত্যেকটা স্ট্রাকচারগুলো একটুখানি এঁকে নেওয়া যায়। তো প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমি অ্যাডিনিনটা আঁকছি। তো এখান থেকে স্টার্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 6, 7, 8, 9। এটা হচ্ছে অ্যাডিনিনের স্ট্রাকচার। আর গুয়ানিনের স্ট্রাকচারটা হচ্ছে এখানে 9 নম্বরে নাইট্রোজেনের সঙ্গে একটা করে হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে, ঠিক আছে। আর আছে পিরিমিডিন। পিরিমিডিনের মধ্যে পরপর কি থাকছে? ফার্স্টেই ইউরাসিলের বিষয়টা আসছি না, আমরা থাইমিন আর সাইটোসিনটাই দেখব। থাইমিনের ক্ষেত্রে কি হয়? থাইমিনের ক্ষেত্রে স্ট্রাকচারটা আঁকছি।
একটা সাইটোসিন। এক্ষেত্রে 1 নম্বর যে নাইট্রোজেনটা রয়েছে সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ড রয়েছে। তো দেখা যায় যে যখন আমরা স্ট্রাকচার ডিএনএর একদম মলিকুলার স্ট্রাকচারে আসছি, তো দেখা যায় এখানে প্রত্যেকটা এই পেন্টোজ সুগার, OH, এখানেও OH, CH2OH, আচ্ছা নিচে H। এবার এই যে আমরা দেখলাম ফসফরিক অ্যাসিড, তো এই ফসফরিক অ্যাসিডটা কোন অংশের সাথে যুক্ত হয়? এখানে একটা অক্সিজেন রয়েছে, তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 নম্বর কার্বনের যে OH গ্রুপটা রয়েছে, এখানে ফসফরিক অ্যাসিডটা বন্ড করে, বন্ধন তৈরি করছে। ঠিক আছে, এই বন্ধনটাকে যখন তৈরি হচ্ছে, এটা কত নম্বর? এটা হচ্ছে 5 নম্বর কার্বন। আর এখানে কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর কার্বনের সঙ্গেও কিন্তু একটা ফসফরিক অ্যাসিড বন্ড করছে, OH, OH, পরবর্তী যে সুগার শর্করা সেটা এখানে আঁকলাম। আচ্ছা, এবার বোঝাতে সুবিধা হবে। তাহলে পেন্টোজ সুগারের যে 5 নম্বর কার্বন, তার সাথে যে OH বন্ড মানে OH গ্রুপটা রয়েছে, সেটা ফসফরিক অ্যাসিডের OH গ্রুপের সঙ্গে বন্ধন তৈরি করে, যুক্ত হয়, এবং যুক্ত হলে কি হবে? একটা জল বেরিয়ে যাবে। তো এইখানে একটা ডাইএস্টার বন্ধন কিন্তু তৈরি হবে, এবং 3 নম্বর কার্বনের সাথেও আমরা দেখি অক্সিজেন আর এই OH গ্রুপটার হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, এবং এখান থেকেও জল বেরিয়ে যাওয়ার মাধ্যমেও কিন্তু একটি বন্ধন তৈরি হয়। তাহলে এটাকে যখন আমরা পরবর্তী সময় লিখব, কিভাবে লিখতে পারি? এটা পরবর্তী অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে দেখছি পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে, এবং এখানে একটা OH বন্ধন কিন্তু ব্যবহার হচ্ছে এবং সেই যে সুগারটা রয়েছে, শর্করাটা, তার 3 নম্বর যে কার্বন, সেখানেও কিন্তু ফসফরিক অ্যাসিড এসে যুক্ত হচ্ছে, এবং ফসফরিক অ্যাসিডের একটা যে OH বন্ধন, OH গ্রুপটা কিন্তু ইউজ হচ্ছে। তার মানে ফসফরিক অ্যাসিডের কটা OH গ্রুপ আছে? 3টে। তো 3টের মধ্যে দেখছি দুটো ইউজ হয়ে যাচ্ছে এবং একটা পড়ে থাকছে। ডিএনএ আরএনএ দুটো গঠনের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা পড়ে থাকে। সেই কারণে OH থাকার কারণে ডিএনএ এবং আরএনএ কিন্তু দুজনেই অম্লধর্মী হয়। অম্লধর্মী মানে কি? অ্যাসিড ধর্মী হয়ে থাকে, অ্যাসিড হয়ে থাকে। সেই নামে এদেরকে কি বলি? নিউক্লিক অ্যাসিড বলি। কেন? কারণ দেখলাম এই একটা করে OH কিন্তু রয়ে গেল, একটা OH বন্ধন ইউজ হচ্ছে না, দুটো করে খরচ হচ্ছে। ঠিক আছে, তো 5 প্রাইম আর 3 প্রাইম এন যেটা আমরা এখানে এঁকেছিলাম, তার বিষয়টা কেন হয়? তার কারণ এই যে পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে একটা ফসফরিক অ্যাসিড থাকে, আর 3 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু একটা ফসফরিক অ্যাসিড
থাকে, ঠিক আছে, এবং যুক্ত হচ্ছে, এবং এইভাবে। তো একটা অংশকে আমরা কি বলছি, একটা এন্ডকে আমরা বলছি 5' আর একটা এন্ডকে বলছি আমরা 3', ঠিক আছে। তো এইটা যখন আমরা দেখি, এটা তো একদম জাস্ট গঠনগত স্ট্রাকচার বা মলিকুলার যেটা হয়ে থাকে সেটা কিভাবে আঁকা হয়। তো এইভাবে আমরা পেন্টোজ সুগারটাকে এঁকে নিই। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে সেই ফসফেট গ্রুপগুলো। তার মানে এই এন্ডটাকে আমি যদি নাম দিই 5', তাহলে এই এন্ডটাকে নাম দেবো কি 3'। এখানে দেখা যায় যে এই যে পেন্টোজ সুগার, তার এটা 1 নম্বর কার্বন। তো 1 নম্বর কার্বনের যে OH, এটা কার সঙ্গে যুক্ত হয়, একটা হচ্ছে শর্করা, ঠিক আছে, তো তার সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হলো, তাহলে বেঁচে রইল কি, এই নাইট্রোজেন বেসগুলো যেগুলো আমরা লিখেছি, পিউরিন, পিরিমিডিন, ঠিক আছে। আমি যে কোনো একটি প্রথমে পিউরিন নিয়ে কাজ করব, আর একটা যে কোনো পিরিমিডিন নিয়ে করে দেখাবো। তো এই জিনিসটা আমি এখন ফার্স্টে আমি একটা থাইমিন নিয়ে করে দেখাচ্ছি, অর্থাৎ পিরিমিডিন। তো পিরিমিডিনের আমাকে স্ট্রাকচারটাকে আগে আঁকতে হবে। তো পিরিমিডিন থাইমিনের স্ট্রাকচারটা আমি আঁকছি এখানে। এটা হচ্ছে থাইমিন, ঠিক আছে, এখানে লেখা রইল এটা হচ্ছে থাইমিন। তো থাইমিনের আমরা এখানে কি লিখেছিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6। তো এখানে যে নাইট্রোজেনটা রয়েছে তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত রয়েছে। এই হাইড্রোজেনটা এবং এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে, শর্করা 1 নম্বর কার্বনের সঙ্গে যে OH রয়েছে, পরস্পর বন্ধন তৈরি করে, ঠিক আছে। এই বন্ধনটার নাম কি, এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে। তো এবার দেখতে কেমন হবে এই জিনিসটা, তো আমি এখানে লিখতে পারি, এখানে H, এটা কমপ্লিট করছি। তো এই বন্ধনটার নাম কি, গ্লাইকোসাইডিক। তার মানে এখানে আমি একটা থাইমিন এঁকেছি, তাই আমি এখানে দিলাম T, ডাবল বন্ড, তাহলে এখানে কে থাকবে, একটা অ্যাডিনিন থাকবে। এখানটা বেশ আমি একটা দিলাম গুয়ানিন। তো এবার গুয়ানিনের সঙ্গে কিভাবে বন্ধন তৈরি করে সেটা করে দেখানো হচ্ছে। তো গুয়ানিনের ক্ষেত্রে দেখা যায়, তো গুয়ানিনের স্ট্রাকচার যখন আমরা আঁকবো তখন
1 2 1 2 3 4 5 6 নম্বর 7 8 9 নম্বর। 9 নম্বর অংশে যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত আছে তার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে আগেরটার ক্ষেত্রে কি দেখেছিলাম, 1 নম্বর যে অংশ তা সেখানে কিন্তু হাইড্রোজেনটা অক্সিজেনের OH এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং জল বেরোচ্ছে। এখানে কি দেখছি, 9 নম্বর অংশে বা যে হাইড্রোজেনটা রয়েছে তার সঙ্গে OH কিন্তু বন্ধন তৈরি করছে। ঠিক আছে, এটাও কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধন। এটা উল্টো হয়ে যাবে 3 প্রাইম 5 প্রাইম পি পি, এটাকে ঘুরিয়ে লিখলাম, এটা সি। 1 নম্বর, এখানে 1 নম্বর, দেখ এটা 1 নম্বর অংশ সুগারের। ঠিক আছে, তার মানে এগুলো কি এস মানে সুগার। তো সেগুলোর সাথে আমরা দেখছি এটা হচ্ছে মলিকুলার, একদম মলিকুলার স্ট্রাকচার। তার মানে একটা যে পেন্টোজ সুগার তার 1 নম্বর অংশের সঙ্গে আমরা দেখছি 1 নম্বর 5 নম্বর যে কার্বনটা রয়েছে সেখানে কিন্তু এই ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়েছিল এবং 3 নম্বর অংশের সঙ্গে একটি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছিল। এটা কি বন্ধন তৈরি হয়েছিল, তাদের মধ্যে ডাই এস্টার বন্ধন তৈরি হয়েছিল। আর এই যে 1 নম্বর কার্বন তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে এগুলো কি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসগুলো কিন্তু যুক্ত হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই জিনিস দেখছি। এখানেও যদি যেটাকে বিষয়টাকে আমরা ঘুরিয়ে দেখি তবে কিন্তু আমরা দেখছি এটা 1 নম্বর কার্বন। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু ফসফেট গ্রুপ রয়েছে এবং 3 নম্বর কার্বনের সঙ্গে কিন্তু নিচে পরবর্তী ফসফেট গ্রুপটা থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ। হ্যাঁ, এটা ওয়াটসন এবং ক্রিক প্রবর্তন করেছিলেন এবং এই নকশাটা প্রবর্তন করেছিলেন। তো এখানে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আর বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে, বেশ কিছু বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে যতগুলো সংখ্যায় পিউরিন থাকবে ততগুলো সংখ্যায় কিন্তু পিরিমিডিনও থাকে। এটাকে চারগাফের নীতি কিন্তু বলা হয়ে থাকে। তার মানে পিউরিনের যতগুলি সংখ্যা, পিউরিন কি কি, পিউরিন হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। ঠিক আছে, তার সংখ্যার সঙ্গে মানে এদের যে যোগফল তার সঙ্গে পিরিমিডিনের মধ্যে আমরা কি কি দেখি, থাইমিন আর থাকে হচ্ছে সাইটোসিন, এই দুটো এদের সংখ্যা কিন্তু সমান থাকে। এটা চারগাফের নীতি বলা হয়ে থাকে। এছাড়া আমরা আর কি স্ট্রাকচার দেখলাম, যে প্রত্যেকটা যেই প্যাচ তাদের মধ্যেকার দূরত্ব সেইটার দৈর্ঘ্য কত থাকে 34 অ্যাংস্ট্রম এবং এই একটি নির্দিষ্ট প্যাচের মধ্যে আমরা কি দেখি যে 10টা কিন্তু নিউক্লিওটাইড থাকছে। ঠিক আছে, নিউক্লিওটাইড কেন বলছি, কারণ এখানে একটা শর্করা থাকছে, সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড থাকছে এবং এই নাইট্রোজেন বেসগুলো কিন্তু থাকছে। নাইট্রোজেন বেসের মধ্যে আমরা কি দেখছি, যদি আমি এখানে দেখছি অ্যাডিনিন থাইমিনের সঙ্গে, অ্যাডিনিন কি, অ্যাডিনিন হচ্ছে পিউরিনের মধ্যে পড়ে, তো এটা কি পিউরিন, সেটা কার সঙ্গে যুক্ত হবে, উল্টো থাইমিন কিসের অংশ, থাইমিন হচ্ছে পিরিমিডিনের। ঠিক আছে, পিরিমিডিনের একটা বেস থাইমিনের সঙ্গে কিন্তু পরস্পর যুক্ত হবে এবং কি বন্ধনের সাহায্যে যুক্ত হবে, হাইড্রোজেন এবং দ্বিবন্ধন ডাবল বন্ড। এবং সাইটোসিন, সাইটোসিন কোন অংশ, পিরিমিডিনে,
সেটা কার সঙ্গে যুক্ত হবে? গুয়ানিনের সঙ্গে যুক্ত হবে কি বন্ডের মাধ্যমে? হাইড্রোজেন বন্ড এবং ত্রিবন্ধনী, ট্রিপল বন্ড এইভাবে যুক্ত হয়। 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড বিষয়টা বুঝলাম, কারণ একটা সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড এখানে বন্ড করেছিল। কিভাবে বন্ড করেছিল? OH আর H, জল বেরিয়ে গেল, বন্ধন তৈরি করছে। এবং পরবর্তী 3 নম্বর অংশের সঙ্গেও দেখেছিলাম যে OH রয়েছে এবং পরবর্তী ফসফেটের সঙ্গে বা ফসফরিক অ্যাসিডের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। H আর OH যুক্ত হয়ে জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে এখানেও কিন্তু ফসফোডাইএস্টার বন্ধন তৈরি হয়েছে। এখানে আমরা লক্ষ্য করলাম কি ফসফরিক অ্যাসিডের দুটো OH বন্ধন কিন্তু মানে দুটো OH গ্রুপ ইউজ হচ্ছে, একটা পড়ে রয়েছে। একটা পড়ে থাকার জন্য ডিএনএর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই থাকে, সেই জন্য সেটা কি ছিল? অম্লধর্মী, তাই অ্যাসিড। আমরা সেটার নাম কি দিই? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরো নাম এটা মাথায় রাখতে হবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা কি? নিউক্লিক অ্যাসিড। এবং এখানে এই যে দ্বিতন্ত্রী মডেল, কারণ কি দুটো স্ট্রাকচার, দুটো তন্ত্র থাকে, মানে দুটো ফিতের মতো অংশ আমরা দেখছি। এবং তার মাঝে যে এই যে প্রত্যেকটা যে নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত হচ্ছে, এগুলোকে প্রত্যেকটা আমরা সিঁড়ির অংশ বলতে পারি। একটা ঘোরানো সিঁড়ি যেমন হয়ে থাকে, ঠিক প্রত্যেকটা ধাপকে আমরা এই নাইট্রোজেন বেসগুলোর সঙ্গে তুলনা করতে পারি। একটা নির্দিষ্ট প্যাচে আমরা দেখছি 10টা কিন্তু এই নিউক্লিওটাইড থাকছে এবং এই পুরোটার দৈর্ঘ্য কত থাকছে? 34 অ্যাংস্ট্রম। এবং যেহেতু 10টা থাকছে তাই প্রত্যেকটা ভাগের মান কত থাকছে? 3.4 অ্যাংস্ট্রম করে। ঠিক আছে? এবং এই প্রত্যেক এই যে দুটি তন্ত্রীর মধ্যেকার যে উইথ বা চওড়াইটা থাকে সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রমের সমান। ঠিক আছে? এবার ডিএনএর লাস্ট একদম বিষয় যেটা হচ্ছে ডিএনএর কাজ কি। তো ডিএনএ হচ্ছে আমাদের জীবদেহের যে বংশগত বৈশিষ্ট্য সেটা ধারক এবং বাহক। ঠিক আছে? ধারক বাহক কেন বলে? পিতা মাতা বা জনিত্রীর বৈশিষ্ট্য ডিএনএর মাধ্যমেই পরবর্তী যে জেনারেশনগুলো থাকে, যেটাকে আমরা বাংলায় বলি অপত্য জনু, সেই অপত্য জনুর মধ্যে সঞ্চালিত হয়। এবং এই ডিএনএর মধ্যে কোথাও মিউটেশন বা পরিব্যক্তি ঘটতে পারে। পরিব্যক্তি ঘটার মাধ্যমে নতুন কোনো বৈশিষ্ট্য আসতে পারে, যেটাকে আমরা কি বলি? প্রকরণ। ঠিক আছে? বা ভেরিয়েশন। এর মাধ্যমে যদি অনুকূল প্রকরণগুলো আসতে থাকে তবে কিন্তু বেশ কিছু সময় বা জেনারেশন আফটার জেনারেশন দেখা যায় নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়ে থাকে। তাই আমরা বলতে পারি ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যর মানে নিয়ন্ত্রক এবং নির্ধারক। ঠিক আছে? তো ডিএনএ কিন্তু একটি যে কোনো কোষের একটি মূল উপাদান আমরা বলতে পারি। এছাড়াও ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ এবং ডিএনএ এরা প্রত্যেকেই আমরা দেখি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের জীবদেহের প্রত্যেকটা অংশ কোনো না কোনো প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে? কোনো না কোনো প্রোটিন, যেমন চুল, স্কিন, যে কোনো অংশ প্রত্যেকটা কোনো না কোনো প্রোটিন নিয়ে গঠিত। সেই প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করছে। তো এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার এবং কাজটা আমরা বুঝলাম এতদূর।